আচ্ছা, মিশেলের পর একটা অংশ বাকি ছিল, সেইটুকুটা বলে দিই। যে জামা কাপড়ে যদি তেল বা গ্রিস জাতীয় কোনো নোংরা লেগে যায় তাহলে কিভাবে পরিষ্কার করবে, এখানে কিন্তু মিশেলের একটা ব্যবহারিক প্রয়োগ দেখা যাচ্ছে। যেমন তুমি যদি জামাতে চর্বি জাতীয়, তেল জাতীয় বা গ্রিজ, অয়েল এইগুলো লেগে যায়, দেন এটা একটা জামা, সেই জামায় যদি এই পদার্থগুলো লেগে যায় তাহলে কিভাবে পরিষ্কার করবে, এখানে মিশেলের একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন এই জামা কাপড়কে তুমি যখন ডিটারজেন্ট বা সাবানের দ্রবণে, জলীয় দ্রবণে ডুবিয়ে দেবে জামাটাকে। আচ্ছা, যদি ডিটারজেন্ট বা সাবানের গাঢ়ত্ব কম থাকে তাহলে আগেও বলেছি এই ধরনের দ্রবণ কিন্তু কলয়েড তৈরি করবে না যদি গাঢ়ত্ব কম থাকে ডিটারজেন্ট বা সাবানের। কিন্তু ডিটারজেন্ট বা সাবানের গাঢ়ত্ব যদি বেশি করো, যখন সেটা সিএমসি পেরিয়ে যাবে বা সিএমসি পৌঁছে যাবে তখন কিন্তু মিশেল গঠিত হবে। অর্থাৎ ডিটারজেন্ট বা সাবানের যে দুটো অংশ বলেছিলাম, একটা হচ্ছে নন পোলার হাইড্রোকার্বন আর একটা হচ্ছে পোলার পার্ট। তাহলে নন পোলার বা টেল যেটা, সেই নন পোলার পার্টটাই গ্রিজ বা তেলের ভেতরে বা অয়েল জাতীয় পদার্থের মধ্যে প্রবেশ করে যাবে। অর্থাৎ হয় না, এটা একটা অয়েলের দাগ, তেলের দাগ বা গ্রিজের বা চর্বি জাতীয় পদার্থের দাগ। তাহলে মিশেলের এই যে অ্যাসোসিয়েটেড কলের মানে এই যে সোডিয়াম স্টিয়ারেট, তার নন পোলার পার্টটা ঢুকে যাবে কোথায়? তেল বা চর্বি জাতীয় পদার্থ ঢুকে যাবে, কারণ এরা নন পোলার পার্ট। আর এই চর্বি বা তেল বা গ্রিস জাতীয় পদার্থগুলো নন পোলার, এটাতে দ্রাব্য দ্রবীভূত হয়ে যাবে, ভেতরে প্রবেশ করে যাবে, অয়েলের ভেতরে প্রবেশ করে গেল দ্রাব্য পার্টটা। আর পোলার পার্টটা, যেটাকে হেড বলেছিলাম বা হাইড্রোফিলিক পার্টটা, সেটা বাইরে জলের দিকে মুখ করেই থাকবে। এখন এরকম ভাবে যদি মিশেল গঠিত হয় তেল বা গ্রিস জাতীয় পদার্থে, তাহলে এই যে একই আধান থাকার জন্য এরা পরস্পর থেকে বিকর্ষিত হয়ে পাশে একটা মিশেল থেকে বিকর্ষিত হয়ে ছোট ছোট টুকরো বা ছোট ছোট তেলের দাগে পরিণত হবে। এখন জল দিয়ে যখন তুমি ওয়াশ করবে, ওয়াটার ওয়াশ দেবে, তখন এই যে পোলার পার্ট গুলো ওয়াটার দ্বারা আকৃষ্ট হবে আর এই গ্রিস বা তেল জাতীয় পদার্থকে তুলে নিয়ে চলে যাবে। অর্থাৎ যেমন আমরা খাবার দাবার খাই, একটা কাঁটা চামচকে খাবারের মধ্যে ঢুকিয়ে যদি বের করি তাহলে খাবারটা যেমন ওই উঠে যায় কাঁটা চামচ দিয়ে, ঠিক একই রকম মিশেলের এই যে সোডিয়াম স্টিয়ারেটের ল্যাজ গুলো আছে, টেল গুলো আছে, সেইগুলো ওই তরল গ্রিস পদার্থ বা অয়েল পদার্থের মধ্যে ঢুকে আছে আর জল দিয়ে ওয়াশ করলে ওইটাকে তুলে নিয়ে চলে আসবে। তাহলে এইভাবে জামা কাপড় গুলো পরিষ্কার হয়। মিশেলের একটা ব্যবহারিক প্রয়োগ বোঝানো হলো যে কিভাবে সাবানের দ্রবণ পরিষ্কার ক্রিয়া মিশেল গঠনের মাধ্যমে সংগঠিত হয়। এই পার্টটা একটু দেখবে। তারপরে আসছে ইমালশন কাকে বলে। ইমালশন সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে একটু ডিটেলসে পড়তে হবে। ইমালশনটা আছে সিলেবাসে। আচ্ছা, ইমালশন আগেই বলেছি, তরল আর তরল পদার্থের যদি কলয়েড হয়, তরল আর তরল, এইখানে বিশেষ করে কলয়েড কণা ডিসপারশন ফেজের মানে ক্ষুদ্র ক্ষুদ্র আকার ছিল, তো এই আকারটা একটু বড় হয় তুলনামূলক বাকি কলয়েড দ্রবণের ক্ষেত্রে। 10⁻⁻5 থেকে 10⁻⁻4, অর্থাৎ একটু বড় হয়ে গেল, প্রলম্বনের দিকে চলে গেল। তাহলে এইটা ডিসপারশন ফেজের যে তরলটা থাকে সেটা, ডিসপারশন মিডিয়ামের একটা তরল থাকে, এটাও তরল আর এটাও তরল। এক্সাম্পল তো দুধ দিয়ে দেওয়া হয়েছিল, দুধ খুব ভালো একটা ইমালশন। এছাড়া কড লিভার তেল আছে, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, মাখন, এগুলো কিন্তু ইমালশনের এক্সাম্পল। এগুলো বই থেকে একটু দেখবে। ইমালশন প্রস্তুত করা হয় কিভাবে? একটা তরল আর একটা তরল পরস্পরের সংস্পর্শে নিয়ে এসে যদি ভালো করে ঝাঁকিয়ে দাও বা ভালো করে ঘেঁটে দাও অনেকক্ষণ ধরে, তাহলে ইমালশন তৈরি হয়ে যায়। কিন্তু এত সহজ প্রক্রিয়াটা নয় যে দুটো তরলকে মিশিয়ে যদি আমি ঘেঁটে দিই। কি হয়, কিছুক্ষণ পর যদি সেটাকে ছেড়ে দেওয়া হয়, সেগুলো আবার কিন্তু দুটো লেয়ারে আলাদা হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, সেপারেট হয়ে যায়, স্টেবিলিটি কম থাকে।
ইমালশন তৈরি করায় এই প্রসেসে স্টেবিলিটি কম থাকে, কিছুক্ষণ রেখে দিলে তরল দুটো পৃথক হয়ে যায়। এই দুটো অমিশ্রণীয় দ্রবণে তৃতীয় একটা পদার্থ যোগ করতে হয়। এই যে তৃতীয় পদার্থটা যোগ করছি, সেই পদার্থটা কি করে, ইমালশনকে স্থায়িত্ব দেয়, স্থায়িত্ব প্রদান করে। একে বলা হয় ইমালসিফায়ার বা ইমালশন কারক, ইমালসিফায়ার। যেমন দুধে তরল পদার্থ দুটো থাকে, একটা হচ্ছে তরল চর্বি জাতীয় পদার্থ, আর জল থাকে। জলটা ডিসপারশন মিডিয়াম, আর এই যে তরল বা চর্বি জাতীয় তরলটা ডিসপারশন ফেজ। এখন এই দুটোকে মিশিয়ে দিলেই দুধ তৈরি হয়ে যায় না, এর মধ্যে একটা ইমালসিফায়ার বা তৃতীয় পদার্থ থাকে, সেটাকে কেসিন বলি, প্রোটিন জাতীয় একটা পদার্থ। এই কেসিন থাকে বলেই ওই দুধটা স্টেবল হয়, ওই ইমালশনটা স্টেবল হয়। বা তুমি যদি এখানে নাইট্রোবেনজিন তরল পদার্থ মিশিয়ে ঝাঁকিয়ে দাও, তাহলেও তৈরি হবে। আর্টিফিশিয়াল মিল্ক এখন তৈরি হচ্ছে, তোমরা জানো, নিউজ ফিউজে দেখেছো। তাহলে ইমালসিফায়ার কাকে বলে ডেফিনেশন দেয়, পরে আবার ডেফিনেশনটা লেখা আছে, কিন্তু তোমাদেরকে এখনই বুঝিয়ে দিলাম ইমালসিফায়ার কাকে বলে। ইমালশনের প্রকারভেদ খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা টাইপ। ইমালশন দুই প্রকারের হয়, এটা ভালো করে শুনবে মন দিয়ে। আমি ইংলিশ টার্মটাই বলছি, অয়েল ইন ওয়াটার। অয়েল ইন ওয়াটার, যাকে বাংলায় জলে তেল জাতীয় ইমালশন বলে, অয়েল ইন ওয়াটার। আমাকে কেউ বলে দেবে তোমাদের মধ্যে এখানে ডিসপারশন ফেজ কোনটা, ডিসপারশন মিডিয়াম কোনটা? হ্যাঁ, এইভাবেই আর কি বলতে থাকো। মানে যখন ওই অফলাইন পড়াতাম তখন একসাথে সবাই ভিড় করে বলতে, আর কি এখনো তাই একই ব্যাপার। ঠিক আছে, ডিসপারশন ফেজটা হচ্ছে অয়েল। অয়েল উইন ওয়াটার বলেছি, যেহেতু ডিসপারশন ফেজ মানে কম পরিমাণে থাকবে অয়েল, আর ডিসপারশন মিডিয়ামটা থাকবে ওয়াটার, ওয়াটারটা বেশি পরিমাণে থাকবে। এর এক্সাম্পল তাহলে দুধ হয়ে গেল একটা। আচ্ছা, আরেকটা আছে ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েলে অয়েলটা বেশি পার্সেন্ট পরিমাণে থাকে, মানে ডিসপারশন মিডিয়াম হয়ে গেল অয়েল, আর ডিসপারশন ফেজ হয়ে গেল ওয়াটার। এরও এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো, তার মধ্যে দু একটা এক্সাম্পল তুমি মনে রাখবে, তাহলেই হবে, অত বেশি মুখস্থ রাখতে হবে না। যেমন কড লিভার অয়েলটা রেখে দেবে, বা কোল্ড ক্রিম রেখে দেবে, কোল্ড ক্রিম বা কড লিভার অয়েল। এরপরে যেটা আছে, এটা তো জেনে গেলে কি উদাহরণ কি আর কাকে বলে, দুটো শ্রেণী বিভাগ করে দিলাম, দুটো টাইপ বলে দিলাম। এবার এই যে দুটো টাইপ আছে, সেই দুটো টাইপকে শনাক্ত করবে কি করে? তার মানে তোমাকে যদি অল্প একটু ইমালশন দিয়ে দেয়, অয়েল ইন ওয়াটার বা ওয়াটার ইন অয়েল, তাহলে তুমি বুঝবে কি করে কোনটা অয়েল ইন ওয়াটার আর কোনটা ওয়াটার ইন অয়েল? এটা বোঝা কিন্তু একটু কঠিন আছে। যেমন তোমাকে যদি অল্প পরিমাণে দুধ দিয়ে দেয়, আমি তখন বলে দিলাম, তখন তুমি কি করে বুঝে নেবে বা কাউকে প্রমাণ করবে কি করে এটা অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল? সেই তিনটে শনাক্তকরণ প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। এক নাম্বার যে শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন কি করে করবে, এক নাম্বার শনাক্তকরণ হচ্ছে লঘুকরণ পরীক্ষা। ডাইলিউশন টেস্ট দিয়ে করতে পারবে, লঘুকরণ পরীক্ষা। খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে, একবারেই বুঝতে পেরে যাবে। না, তোমাকে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, সেটা অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল সেটা বুঝতে চাইছো, তাহলে সেই স্যাম্পলটাকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিলে বা বিকারের মধ্যে নিয়ে নিলে, দিয়ে এরপরে সেই স্যাম্পলটার মধ্যে ওয়াটার দেবে। ওয়াটার, এটা স্যাম্পল বললাম। ওয়াটার দেওয়ার পর যদি সেপারেট লেয়ার তৈরি না হয়, কোনো আলাদা লেয়ার উৎপন্ন হলো না, তার মানে কি হবে? দেখো, যেহেতু কোনো লেয়ার তৈরি হয়নি, তার মানে এখানে ওয়াটারটাই বেশি ছিল।
ওয়াটার বেশি ছিল বলে এই লেয়ারটা আলাদা হয়নি, কোনো আলাদা হয়নি, কারণ ওয়াটারের মধ্যে আরো ওয়াটার যোগ করছি আমি, তাহলে মানে ডিসপারশন মিডিয়ামটাই যোগ করছি, তাই কোনো লেয়ার তৈরি হয়নি। তাহলে এইটা হচ্ছে অয়েল ইন ওয়াটার। এর এক্সাম্পল খুব ভালো, আর এর উপকারটা পায় দুধ যারা বিক্রি করে তারা পায়। তোমাদের মধ্যে কেউ যদি দুধ বিক্রি করো তাহলে রাগ করো না আর কি। ওয়াটার যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কোনোদিন দুধে জল মেশালে দেখবে আলাদা লেয়ার তৈরি হয় না, তাই ঘোষ যারা থাকে তারা দুধের মধ্যে জল মিশিয়ে দেয়, বা তোমরা রান্না করার সময় দুধের মধ্যে জল মেশাও, কোনো লেয়ার আলাদা তৈরি হয় না, একটাই লেয়ার থাকে। এইটা বোঝাতে পারছি যে আমরা অয়েল ইন ওয়াটার আছে তাই লেয়ার তৈরি হয় না। যদি এটা ওয়াটার ইন অয়েল থাকতো, দুধ দুধ ইমালশনটা যদি ওয়াটার ইন অয়েল থাকতো তাহলে জল মেশাতে পারতো না আর কি ঘোষে। ঘোষ দুধে জল মেশালে লেয়ার তৈরি হয়ে যেত। কেন লেয়ার তৈরি হয়ে যাবে? কারণ এইখানে ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে অয়েল, তাই যখন বেশি পরিমাণে ওয়াটার মেশাতে শুরু করবে তাহলে কি হবে, দুটো লেয়ার তৈরি হয়ে যাবে, আলাদা লেয়ার তৈরি হবে, উৎপন্ন হবে। তাহলে সেটা হয়ে যাবে কি, ওয়াটার ইন অয়েল। আর এটা হয়ে যাবে অয়েল ইন ওয়াটার। বোঝাতে পেরেছি ব্যাপারটা? লঘুকরণ টেস্ট দিয়ে কি করে আমরা সেপারেট করে নেব একটা ইমালশন অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল। দ্বিতীয় যে টেস্টটা আছে এখানে ছোট করে আমি লিখছি, সেটা রঞ্জক পরীক্ষা বলে, কালার টেস্ট বা ডাই টেস্ট। এখন কিছু পদার্থ বা কোনো অর্গানিক সাবস্টেন্স রঙিন বা রং করে দেওয়া হয়, রঞ্জক পদার্থ, কিছু অর্গানিক রঞ্জক পদার্থ যেটা তেলকে অয়েলকে কালার করে, তেল জাতীয় পদার্থগুলোকে কালারফুল করে কিন্তু ওয়াটারকে কালার করতে পারে না। এইরকম যদি তোমার কাছে দুটো দ্রবণ থাকে, বইতে ছবিতে দেওয়া আছে দেখবে, ঠিক আছে, যখন তুমি এই রঞ্জক পদার্থটা কিছু পরিমাণে দেবে একটা স্যাম্পেলের মধ্যে, আর স্যাম্পেলে দেওয়ার পর দেখবে যে পুরো ইমালশনে কিছু কিছু জায়গায় দ্রবণে রঙিন পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে। রঙিন পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে মানে কি, কোনটা কম পরিমাণে আছে, রঙিন পদার্থগুলো কম পরিমাণে আছে। তাহলে এই যে স্যাম্পেলটা, সেটা কি স্যাম্পেল হয়ে গেল, অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল? অয়েল ইন ওয়াটার হয়ে গেল, কারণ ওয়াটারটা বেশি অয়েলটা কম। এখন যদি এমন একটা স্যাম্পেলে দিলে আর পুরো স্যাম্পেলটাই রঙিন হয়ে গেল, পুরো স্যাম্পেলটাই রঙিন হয়ে গেল, পুরো ইমালশন দ্রবণটাই রঙিন হয়ে গেল, বা খুব অল্প পরিমাণে তরল পদার্থ যেগুলো দেখা যাচ্ছে রঙিন নয়, তুমি বুঝতে পারবে না, রঙিন দেখতে পারবে জিনিসটাকে, তাহলে এটা কি হয়ে গেল, কারণ এখানে অয়েলটা বেশি আছে তাই পুরো রঞ্জক পদার্থটা দ্রবণটাকেই কালারফুল করে দিল। তাহলে এইরকম ভাবে দুই ভাবে আমি ভাগ করে নিতে পারি, পার্থক্য করে নিতে পারি যে স্যাম্পেলটা আমার ইমালশনটা কি। আচ্ছা, রঞ্জক পদার্থ, হ্যাঁ রঞ্জক পদার্থ শুধুমাত্র তেল জাতীয় পদার্থকে রঙিন করতে পারে, জলকে রঙিন করতে পারে না। এখন একটা স্যাম্পেলের মধ্যে তুমি দিয়ে দেখলে যে দ্রবণের মধ্যে রঙিন পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে, মানে অল্প পরিমাণে ভেসে ভেসে বেড়াচ্ছে, তার মানে ওই অল্প পরিমাণে তেল ছিল বা অয়েল ছিল, সেই অয়েলটাই ভেসে বেড়াচ্ছে রঙিন পদার্থ হয়ে, সেটা অয়েল ইন ওয়াটার, ওয়াটার বেশি আছে। আবার যখন আরেকটা দ্রবণের মধ্যে দিলে পুরো দ্রবণটাই রঙিন হয়ে গেল, পুরো ইমালশনটাই রঙিন হয়ে গেল, তার মানে কি অয়েলের পরিমাণ বেশি, অয়েলটাই মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম, তাই পুরো দ্রবণটাই রঙিন হয়ে গেল। অল্প পরিমাণে জল যেটা আছে সেটা বোঝা যাচ্ছে না, ওই জল রঙিন পদার্থের মধ্যেই ঢুকে গেছে। বুঝলাম ব্যাপারটা? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এখানে অয়েল বলতে এমন তরল পদার্থ বলছে যেটা জলের সাথে মেশে না। হ্যাঁ, এ অয়েল মানে যেটা আমরা রান্না করি সেই অয়েলের কথাই মাথায় রেখো না, শুধু যে কোনো তরল পদার্থ যেটা জলের সাথে মেশে না, সেই তরল পদার্থ যখন জলের মধ্যে দিয়ে আমি ইমালশন তৈরি করব বা জলকে সেই পদার্থের মধ্যে দিয়ে ইমালশন তৈরি করব, তাকেই অয়েল ইন ওয়াটার বা ওয়াটার ইন অয়েল বলছি। আচ্ছা, আর একটা এখানে এই পেজেই আর কি আমি বলে দিচ্ছি,
তড়িৎ পরিবাহিতা পদ্ধতির সাহায্যে কন্ডাক্টেন্স বা ইলেকট্রিসিটি দিয়ে আমি বলতে পারি যে একটা দ্রবণ অয়েল ইন ওয়াটার না ওয়াটার ইন অয়েল। কিভাবে করবো? বেন একটা স্যাম্পেল নিয়েছো, সেই স্যাম্পেলটাকে বা ইমালশনটাকে তড়িৎদ্বার বা সেলের মধ্যে রেখে দিয়েছো, আর সেখান থেকে বেনা কারেন্ট তুমি পাঠাচ্ছ। তাহলে এই কন্ডাক্টেন্স মেজার করে নিয়েছো, তড়িৎ পরিবাহিতা পরিমাপ করে নিয়েছো একটা ইমালশনের। পরিমাপ করার পর এখানে যদি তুমি NaCl যোগ করো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, NaCl যোগ করার পর যদি পরিবাহিতা বৃদ্ধি পায়, বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে এই মিডিয়ামে কোনটা বেশি আছে, জল বেশি আছে না তেল বেশি আছে? কারণ NaCl জলে দ্রবীভূত হয়। জল। তাহলে মিডিয়ামটা জল বেশি আছে, এটা হচ্ছে অয়েল ইন ওয়াটার হয়ে গেল তাহলে। আর যদি দেখলে যে NaCl যোগ করার পর পরিবাহিতা স্বল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায়নি, অল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি বলবো? ওয়াটার ইন অয়েল, কারণ NaCl অয়েলের মধ্যে ডিজলভ হয় না, তাই পরিবাহিতা খুব একটা বেশি হবে না। আর আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে তো জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। সেল চ্যাপ্টারটা আছে আমাদের, সেটাতে পড়বে ভালো করে আরো, যদি শুরু হয়, না শুরু হয়নি তোমাদের, ওইটা ভালো করে আরো পড়বে। তাহলে এই তিনটে পদ্ধতির সাহায্যে একটা ইমালশনকে আমরা শনাক্ত করতে পারি। আচ্ছা, কোশ্চেন কি কি দেবে বলে দিই। কোশ্চেন দেবে যে ইমালশন কয় প্রকার, কি কি, উদাহরণ দাও, বা বলে দেবে দুধ বা ভ্যানিশিং ক্রিম বা কড লিভার অয়েল কি ধরনের ইমালশন, আর পার্থক্য লিখতে দিতে পারে, পার্থক্যটা ভালো করে পড়বে। দেখবে তোমাদের দেওয়া আছে জলে তেল জাতীয় ও তেলে জল জাতীয়, এই জিনিসটা একটু কনফিউজিং বলে আমি অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েলটা বুঝিয়েছি। আচ্ছা, ইমালশনের ধর্মগুলো নিজে থেকে একটু রিডিং পড়ে নেবে, সেরকম কিছু জিনিস নেই। আর ইমালশন কারক আমি বলে দিয়েছি, ইমালশন কারক কাকে বলে, উদাহরণও বলে দেখবে দেওয়া আছে বইতে ইমালশন কারকের। আর ইমালশন কারকের ভূমিকা একটা রিডিং পড়ে নেবে। ইমালসিফিকেশন বলে একটা কথা আছে পরের পাতায় 295, ইমালসিফিকেশন আর ডি ইমালসিফিকেশন, নামটা শুনেই বুঝতে পারছো ব্যাপারটা কি। ইমালসিফিকেশন মানে কি, যে প্রসেসের মাধ্যমে বা যে প্রণালীর মাধ্যমে ইমালশনটা তৈরি হয় সেইটাকে বলে ইমালসিফিকেশন। আর ডিইমালসিফিকেশন মানে কিভাবে দুটো ইমালশনের তরলকে আমি পৃথক করব, সেটাকে বলা হয় ডিইমালসিফিকেশন। এই ডিইমালসিফিকেশনে অনেক পদ্ধতি আছে, যেমন ফুটনের মাধ্যমে, পরিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, ফিউজেশনের মাধ্যমে ডিইমালসিফিকেশন আমরা করতে পারি। সেন্ট্রিফিউজেশন আমরা জানি কাকে বলে, ওই যে তোমাদের বাড়িতে বা অনেক বাড়িতেই দেখবে এরকম হয় যে দুধ থেকে মাখনকে আলাদা করা হয়। একটা বাড়িতে একটা তৈরি করা হয়, হাড়ির নিচে থাকে, উপরে একটা লাঠির মতো কিছু থাকে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে, আমি এরকম দেখেছি গ্রামে। তো সেন্ট্রিফিউজেশনে কি হচ্ছে, যেটা তরল পদার্থ সেটা, যেটা ভারী সেটা নিচে থাকে, যেটা হালকা সেটা উপরের দিকে চলে আসে। যেমন মাখনগুলো উপরে ভাসে দেখবে, সেগুলোকে তুলে তুলে আলাদা করে মাখনগুলোকে আলাদা করা হয়, দুধগুলো থেকে প্রায় ওই তরল চর্বি জাতীয় পদার্থগুলো বের করে নেওয়া হয়। এটা ডিইমালসিফিকেশনের একটা এক্সাম্পল। এছাড়া আরো আছে ইলেকট্রোস্ট্যাটিক অধক্ষেপণ, এই পদ্ধতির সাহায্যেও ডিইমালসিফিকেশন করা হয়। তাহলে ইমালসিফিকেশন আর ডিইমালসিফিকেশন ব্যাপারটা একটু রিডিং পড়ে নেবে আর প্রসেস গুলো একটু জেনে নেবে। তাহলে এটা হয়ে গেল ইমালশন। ইমালশনের প্রয়োগ আছে অনেক, সেই ইমালশনের প্রয়োগগুলো একটা দুটো রিডিং পড়ে নেবে। যেমন আমরা এইসব জাতীয় পদার্থ খাই, দুধ মাখন এগুলো খাই, আর কিছু পদার্থ আছে যেগুলো মাখি, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম এগুলো মাখি, সাবান জাতীয় জিনিস দিয়ে আমরা জামা কাপড় বা তেলের দাগ এগুলো পরিষ্কার করি। এছাড়া অনেক ওষুধ আছে, কড লিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি তেলে জল জাতীয় ইমালশন, এইসব দেওয়া আছে, একটু রিডিং পড়বে। এরপরে আছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট। এই সারফেস অ্যাক্টিভ রিয়েজেন্ট এটা মেনলি ইংলিশ মিডিয়ামে কোশ্চেন দেয়, যাকে সারফেক্টেন্ট বলা হয়। সিবিএসসি আইএসসি বোর্ডে এই কোশ্চেনটা দেয়।
যে সারফেক্টেন্ট কি। তোমরা শুধু একবার রিডিং পড়ে নেবে, যদিও তোমাদের বইতে দেওয়া আছে, তাই একবার রিডিং পড়বে যে সারফেস অ্যাক্টিভ পদার্থ বা সারফেক্ট্যান্ট কাকে বলা হয়। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ যেসব পদার্থ বা যে সকল যৌগ কোনো দ্রবণে দিলে তার পৃষ্ঠটান হ্রাস পায়, কোনো তরলে দিলে যদি তার পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়, সারফেস টেনশন কমিয়ে দেয়, তাদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। বা কোনো দুটো তরলের অন্তঃপৃষ্ঠতে, অন্তঃপৃষ্ঠ বলেছি কাকে বলা হয়, ইন্টারফেস, তাদের ইন্টারফেস যদি কমিয়ে দেয় তাদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স বা এজেন্ট। এই ধরনের সাবস্টেন্স গুলো কিরকম প্রকৃতির হয়? অ্যাম্পিফিলিক, অ্যাম্ফিফিলিক জাতীয় হয়। এটাও জানো কাকে বলে অ্যাম্ফিফিলিক। অ্যামফটারিক কথাটা শুনেছো বা অ্যাম্বিডেন্টেড কথাটা শুনেছো, সেখান থেকে এসছে অ্যাম্পিফিলিক। মানে এইখানে দুই ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট বা লায়োফোবিক পার্ট, আর একটা হচ্ছে লায়োফিলিক পার্ট, হাইড্রোফিলিক পার্ট। এই ধরনের দুটো পার্ট যদি থাকে কোনো পদার্থে, তাহলে তাকে অ্যাম্ফিফিলিক বলা হয়। আর এইগুলোই কিন্তু সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স হিসাবে কাজ করে। এদের হেড আর টেল আগে অনেকবার বলে দিয়েছি, আর লিখছি না। তিন ধরনের হতে পারে, অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, আর অআয়নিত হতে পারে, নন আয়োনিজিক, নন আয়োজেনিক। ব্যাপারটা কি? যদি পোলার পার্টটা বা হেড অ্যানায়ন হয়, তাহলে তাকে বলা হয় অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ পদার্থ। এক্সাম্পলটা আমরা জেনেই গেছি, সোডিয়াম স্টিয়ারেট আর সোডিয়াম ওলিয়েট, এরকম এক্সাম্পল অনেক আছে, বা পামিলেট, সোডিয়াম পামিলেট, যে ক্ষেত্রে হাইড্রোকার্বনটা হয় নন পোলার বা হাইড্রোফোবিক পার্ট, আর পোলার পার্টটা COO- হয়, মানে অ্যানায়নিক হয়। আর যদি এই অ্যাম্পিফিলিক সাবস্টেন্সটা ক্যাটায়ন হয়, পোলার পার্টটা, পোলার পার্ট যদি ক্যাটায়ন হয়, এটা সাধারণত নাইট্রোজেন বা টার্সিয়ারি অ্যামিন জাতীয় পদার্থ, বা এখানে যেমন দেওয়া আছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন প্লাস থাকে আর Cl- থাকে, অর্থাৎ এই পার্টটা ক্যাটায়ন থাকে, পোলার পার্টটা ক্যাটায়ন থাকে, হেডটা ক্যাটায়ন থাকে, তাদেরকে বলা হয় ক্যাটায়নিক পৃষ্ঠতলীয় সক্রিয় পদার্থ। আর অআয়নিত যে পদার্থ, সেটা কি? আয়নিত হয় না, ভেঙে যায় না, ক্যাটায়ন অ্যানায়নে আলাদা হয় না, অর্থাৎ হেড আর টেল যেটা আছে সেখানে একটা পোলার পার্ট থাকে। একটা এক্সাম্পল দেওয়া আছে অ্যালকিন পলিইথিলিন অক্সাইড জাতীয় পদার্থ, CnH2n+1 ব্র্যাকেটের মধ্যে OCH2CH2X OH। এই যে হাইড্রক্সি পার্টটা আছে সেটা পোলার পার্ট, এই পার্টটা পোলার পার্ট, এই পার্টটা নন পোলার পার্ট, কিন্তু এরা ভেঙে বিয়োজিত হয় না। তাহলে এইটা হলো সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্সের ডেফিনেশন আর এক্সাম্পল, একবার রিডিং পড়বে। এবার কলয়েড প্রস্তুতি আসছে, নেক্সট টপিক কলয়েড প্রস্তুতি। কিভাবে কলয়েড প্রস্তুত করব? দেখবে আমি যখন পড়াচ্ছিলাম দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী কলয়েড, তখন বলছিলাম যে কিছু বিশেষ পদ্ধতি আছে, সেই বিশেষ পদ্ধতির সাহায্যে কলয়েড প্রস্তুত করা হয়। তবে সেটা দ্রাবক বিকর্ষী কলয়েডটাই কিন্তু বিশেষ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা হয়, দ্রাবক আকর্ষী কলয়েড খুব সহজেই তৈরি করা যায়। তাই দ্রাবক আকর্ষী কলয়েড খুব সহজেই তৈরি করা যায়, বিস্তার মাধ্যমের সাথে বিস্তৃত দশার খুব বেশি আকর্ষণ থাকে বলে খুব তাড়াতাড়ি সেই দুটো পদার্থকে বা সেই দুটো ফেজকে মিশিয়ে আমি যদি গুলে দিই, তাহলে সেটা গুলে যাবে আর দ্রবণ তৈরি, মানে কলয়েড দ্রবণ তৈরি করে দেবে। যেমন স্টার্চ যদি নিই, গরম জলে স্টার্চকে গুলে দিলেই বা ঝাঁকালেই স্টার্চের কলয়েড তৈরি হয়ে যাবে, স্টার্চ সল তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে গাম, আঠা বা জিলেটিন জাতীয় কলয়েড দ্রবণগুলো খুব সহজেই
তৈরি হয়ে যায়, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েড গুলোকে বিশেষ পদ্ধতির সাহায্যে তৈরি করা যায়। সেই দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতির কথাই এখানে বলেছে। একটা দুটো ভাবে তৈরি করা যায়। প্রথম ভাগটাকে বলছি বিভাজন পদ্ধতি বা ডিসপারশন মেথড, বিভাজন পদ্ধতি। আর একটা পদ্ধতিকে বলছি সংঘনন বা ঘনীভবন বা কন্ডেনসেশন পদ্ধতি, ঘনীভবন পদ্ধতি। নামটা শুনেই বুঝতে পারছো, ডিসপারশন বা বিভাজন আর ঘনীভবন। বিভাজন মানে কি, এখানে ভাঙা হবে কোনো জিনিসকে, মানে আকারে বড় কণা থাকবে, সেই কণাগুলোকে ভেঙে কলয়েড কণায় পরিণত করা যাবে, বা বলতে পারি প্রলম্বন জাতীয় বা অদক্ষেপ জাতীয় পদার্থ থেকে কলয়েড দ্রবণ তৈরি করা হবে। বড় কণা থেকে কলয়েড কণা, এটা এই পদ্ধতিকে বলবো আমরা বিভাজন। সংঘনন মানে বুঝতেই পারছো, ছোট কণা থেকে বা ট্রু সলিউশন থেকে কলয়েড কণা। প্রথমে এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে কি সুবিধা হবে তোমার ব্যাপারটা মনে রাখতে। তাহলে বিভাজন পদ্ধতি বলি, বিভাজনের দুটো পদ্ধতি আমাদের এখানে বলা হয়েছে। একটা যান্ত্রিক পদ্ধতি, যান্ত্রিক বিভাজন। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে ভেবে নাও কোনো প্রলম্বন কণা বা কোনো বড় বড় কণা, বড় আকারে কণা আছে, সেই কণাগুলোকে যান্ত্রিক পদ্ধতির সাহায্যে ভেঙে বা বিভাজিত করে কলয়েড কণার আকারে নিয়ে আসা হয়, তারপর দ্রবণ তৈরি হয়। যেমন এক্সাম্পল, ওই ছাপা কালি তৈরি, পেন্ট বা কালার তৈরি, ভার্নিশ প্রভৃতি প্রস্তুতিতে, মানে প্রভৃতি কলয়েড প্রস্তুত। এইখানে একটা যন্ত্র নেওয়া হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে কলয়েডাল মিল। কলয়েডাল মিল, দেখে বইতে ছবিটা দেওয়া নেই মনে হয়, আমি ছবিটা কিরকম হয় সেটা বলছি। তোমরা সবারই অভিজ্ঞতা আছে, দেখবে যে ওই আটা কল দেখেছো, যেখানে আটা তৈরি হয়, গম ভেঙে আটা তৈরি হয়, সেখানে একটা মেশিন থাকে, যে মেশিনের ওপর দিকটা এরকম গম বা চাল, চাল যদি চাল ভাঙো তাহলে চাল ভাঙার জন্য থাকে, এরকম টাইপের একটা জায়গা থাকে, সেখান থেকে নিচের দিকে যায়, সেখানে একটা মেশিন থাকে, সেই মেশিন থেকে পাশ থেকে আটা বা চালের আটা বা গমের আটা বেরিয়ে আসে। দেখেছো এরকম টাইপেরই ছবি হয়, খুব একটা ভালো হয়নি ছবিটা। এইখানটায় ভেতরে যে মেশিনটা থাকে, সেটা কিরকম মেশিন থাকে, সেটা দুটো চাকা থাকে, ধাতব চাকতি, যেটা অপোজিট দিকে ঘুরে, উল্টো বিপরীত দিকে ঘুরে, আর এরা পুরোপুরি লেগে থাকে। কলয়েড মিলের ক্ষেত্রে বলছি, ওই গমের ক্ষেত্রে বলছি না, বিপরীত দিকে ঘুরে আর একদম লেগে থাকে। এখন এইখানে উপর দিয়ে যদি কলয়েড কণা দাও, তাহলে সেই কলয়েড বলছি, বড় কণাগুলো দাও, ইমালশন বা প্রলম্বনের কণাগুলো দাও, তাহলে সেই প্রলম্বনের কণাগুলো ভেতরে গিয়ে এই চাকতি দ্বারা পিষে গিয়ে ছোট ছোট বা কলয়েড কণার আকারে পরিণত হয়। মিলগুলো এমনই তৈরি, কলয়েড মিলগুলো, যে কলয়েড কণার আকার দিয়ে দেবে বা কলয়েড কণার ব্যাস যুক্ত কণায় পরিণত করবে। সেইগুলো যখন দ্রবণ তৈরি হয়, তাহলে কলয়েড দ্রবণ তৈরি হয়ে যায়। এখানে এখানে প্রলম্বন জাতীয় পদার্থ দেওয়া হয়, এইটা কলয়েডাল মিল। যেমন সেই আখের রস দেখেছো, আখের রস তৈরি করার মেশিন গুলো দেখেছো, দুটো উল্টো দিকে ঘুরে এরকম আখটাকে ঢুকিয়ে দিলে রস বেরোয়, এরকম টাইপেরই আর কি মেশিনটা ভেতরে থাকে, চাকতিগুলো ওরকম থাকে। তবে অতটা গ্যাপ থাকে না, গ্যাপ একদমই থাকে না, যাতে কণাগুলো আকার তো এমনিতেই বড়, প্রলম্বনের আকার খুব একটা বড় নয়, সেগুলোকে আরো ছোট ছোট কণায় পরিণত করে। অর্থাৎ কণার আকার যখন 10⁻⁷ থেকে 10⁻⁵ এর মধ্যে চলে আসবে, তখন সেটাকে আমরা কলয়েড দ্রবণ বলি। আর উপরলে প্রলম্বনের দ্রবণে একটু বেশি ছিল। এইটা একটা পদ্ধতি। আচ্ছা, আর একটা পদ্ধতি আছে, এটা যান্ত্রিক পদ্ধতি বললাম, বিভাজন পদ্ধতি ভাগ বলছি, পেপটাইজেশন।
এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্টার দিয়ে রাখো, পরীক্ষায় কোশ্চেন দেয় পেপটাইজেশন বা অপলয়ন। পেপটাইজেশন পরীক্ষায় কোশ্চেন দেয় যে পেপটাইজেশন কি, বা একটা কলয়েডের উদাহরণ দাও যেটা পেপটাইজেশন পদ্ধতির সাহায্যে তৈরি হয়, বা পেপটাইজেশন পদ্ধতিতে কিভাবে কলয়েড হয়, কারণটা কি, কেন কলয়েড কণা তৈরি হয়, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। কি হয় এক্ষেত্রে, সদ্য প্রস্তুত বা সদ্য অদক্ষিপ্ত পদার্থ, সেই পদার্থ, যেমন এক্সাম্পল দিচ্ছি, তোমার কাছে FeOH3 ফেরিক হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ পেয়েছো তুমি। কি করে অদক্ষেপটা পাবে? তুমি না Fe3+ আছে এরকম একটা দ্রবণ, Fe3+ এর একটা দ্রবণ, সেই দ্রবণের মধ্যে ক্ষার বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছো, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ পাওয়া যাবে। সেটা আকারে বড় বড় আর দ্রবণের নিচের দিকে বেশি পরিমাণে থাকবে, মানে থিতিয়ে পড়ে যাবে অদক্ষেপটা। ব্রাউন কালারের একটা অদক্ষেপ পাবে ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে Fe3+ দ্রবণের মধ্যে তুমি কি করেছো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো ক্ষার দিয়েছো, তার ফলে FeOH3 তৈরি হয়েছে অদক্ষেপ। সেই অদক্ষেপের সাথে তুমি যদি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা একটা পদার্থ যোগ করো, যেমন এখানে FeCl3 যোগ করা হয়, FeCl3 যদি ড্রপ ড্রপ যোগ করতে থাকো, তাহলে এই যে অদক্ষেপটা সেটা কলয়েডে পরিণত হয়। এই যে পদার্থটা যোগ করলাম, আলাদা একটা পদার্থ, তৃতীয় একটা পদার্থ, সেটাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। পেপটাইজেশন ঘটাতে যে পদার্থটা সাহায্য করছে তাকে বলছি পেপটাইজিং এজেন্ট বা অপলয়ক। অপলয়ক এই পদার্থটা, তৃতীয় যে পদার্থটা, সেটা সাধারণত কমন আয়ন থাকে। যেমন Fe3+ এরই দেখো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, যেহেতু অদক্ষেপটা Fe3+ এর আছে, তাহলে FeCl3 নিয়েছি, FeCl2 নিইনি বা অন্য কোনো পদার্থ নিইনি। এরকম নয় যে শুধু কমন আয়ন যুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থই নেওয়া হয়। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কলয়েড তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ থেকে, এটা না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ, তার সাথে যদি HCl দিয়ে দাও তাহলে একটা কলয়েড দ্রবণ তৈরি হবে। এটা কিন্তু দেখো কমন আয়ন দিইনি, তাহলে তৈরি হয়। এক্ষেত্রে পেপটাইজিং এজেন্ট হচ্ছে HCl। এখন ঘটনাটা কি হয়, কিভাবে কলয়েডটা তৈরি হয়, আর যেটা বলছিলাম কলয়েড প্রস্তুতির পেপটাইজেশন পদ্ধতিটা বলছি, কিভাবে পেপটাইজেশন পদ্ধতির মাধ্যমে কলয়েড তৈরি হয় সেটা একটু বলি। হ্যাঁ, যেমন ফেরিক হাইড্রোক্সাইড সল্টটাই দেওয়া আছে, ফেরিক হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ পেয়েছো সদ্য প্রস্তুত, সেটা একটু বললাম কিভাবে তৈরি হয়। সেই অদক্ষেপটা সাথে তুমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়েছো, যেটা FeCl3 দেওয়া হয় খুব অল্প পরিমাণে, আর যেটাকে পেপটাইজিং এজেন্ট বলে। জিং এজেন্ট কি হয়, একটা দ্রবণের মধ্যে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ মানে বড় বড় কণা আছে, দ্রবণে না বড় বড় কণা আছে, অদক্ষেপ তো বড়। এখন FeCl3 যখন অল্প পরিমাণে দেবে, সেই Fe3+ অধিশোষিত হবে, অ্যাডজর্ব হবে। কোথায় অধিশোষিত হবে? এই কণাগুলোর গায়ে Fe3+ গুলো অধিশোষিত হবে। এই অদক্ষেপের গায়ে যখন Fe3+ গুলো অধিশোষিত হবে, তখন এই ধনাত্মক আধানযুক্ত বা সমান আধানযুক্ত কণাগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ হতে শুরু করবে, আর কলয়েডের কণাগুলো ছোট ছোট কণায় পরিণত হবে, অর্থাৎ কলয়েড বলছি, অদক্ষেপের কণাগুলো কলয়েডে বা ছোট কণায় পরিণত হবে। অর্থাৎ
ফেরিক হাইড্রক্সাইড সলে পরিণত হবে, FeOH3 Fe3+। তাহলে এই যে সলটা তৈরি হলো ফেরিক হাইড্রক্সাইড সল, এই সলের আধান যদি কোশ্চেন করে যে ফেরিক হাইড্রক্সাইড সলের আধান কি রূপ, ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক আধান যুক্ত হবে, ধনাত্মক আধান যুক্ত কলয়েড একটা তৈরি হবে। এইটা হচ্ছে পেপটাইজেশনের কারণ। মানে প্রথমে কি বলবে, ফেরিক হাইড্রক্সাইডের একটা অদক্ষেপ, তার সাথে Fe3+ বা FeCl3 তড়িৎ বিশ্লেষ্য বা পেপটাইজিং এজেন্ট দিলে সেই Fe3+ গুলো ফেরিক হাইড্রক্সাইড সলের গায়ে অধিশোষিত হয়। অধিশোষিত এইটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাডজর্পশন বা অ্যাডজর্ব সিলেক্টিভলি। এই সিলেক্টিভ অ্যাডজর্পশন হওয়ার পরে এই কণাগুলোর মধ্যে বিকর্ষণ হতে শুরু করে, আর এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে কলয়েড কণার আকার প্রাপ্ত হয় আর কলয়েড উৎপন্ন করে। এই ধরনের কলয়েড গুলো যে পদ্ধতিতে তৈরি হচ্ছে তাকে পেপটাইজেশন বলে। তার একটা এক্সাম্পল দিলাম, Fe হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড সল। এইটা হয়ে গেল পেপটাইজেশনের সংজ্ঞা, উদাহরণ আর কারণ, আর পেপটাইজিং এজেন্ট কাকে বলে সেটাও বলে দিলাম। আর এই পদ্ধতির সাহায্যে আরেকটা এক্সাম্পল তোমাদের দেওয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি তুমি HCl দাও তাহলে একটা কলয়েড তৈরি হয়, সেটা এখানে দেখায়নি, আমি দেখিয়ে দিচ্ছি। AlOH3 তার সাথে H+ অধিশোষিত হয়, এই H+ অধিশোষিত হয়, তারপর এই কলয়েডটা তৈরি হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কলয়েড। অ্যাডজর্পশনটা AD লিখলাম, এখানে পেপটাইজিং এজেন্ট হিসাবে HCl ব্যবহার করা হয়। তার মানে এটা বাধ্যতামূলক নয় যে কমন আয়নটা ওই অদক্ষেপের মেটালের সাথে সমান হবে বা ওরকম টাইপেরই হতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কমন আয়ন হয়। আচ্ছা, এরপর আসছে ঘনীভবন পদ্ধতি। ঘনীভবন পদ্ধতি অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ঘনীভবন আচ্ছা, ঘনীভবন পদ্ধতির সাহায্যে কিভাবে কলয়েড তৈরি করবে, অনেকগুলো মেথড এখানে দেওয়া আছে। প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে ব্র্যাডিগ আর্ক পদ্ধতি, ব্র্যাডিগস আর্ক মেথড। ব্র্যাডিগস একজনের নাম, ARC মেথড। কিরকম এই মেথডটা একটু পরীক্ষায় দেয়, একটু স্টার দিয়ে রাখবে। কি কোশ্চেন দেয়, এই পদ্ধতির সাহায্যে কি ধরনের কলয়েড বা কলয়েড তৈরি হয় এরকম উদাহরণ দাও। MCQ তে দেখলাম এক বছর কোশ্চেন দিয়েছিল যে ব্র্যাডিগস আর পদ্ধতিতে নিম্নলিখিত কলয়েডগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়, দিয়ে উদাহরণ দেওয়া হয়েছিল। এই পদ্ধতির সাহায্যে মেনলি মেটাল কলয়েডগুলো তৈরি হয়, অর্থাৎ সলগুলো তৈরি হয়, গোল্ড সল, সিলভার সল, প্লাটিনাম সল, এই ধরনের মেটালগুলো, দামি ধাতুগুলোর কলয়েড তৈরি হয়। কিভাবে তৈরি হয় এই পদ্ধতিটা শুনে নাও একটু। যে যে সলটা তুমি তৈরি করবে, যে মেটালের সলটা তৈরি করবে, সেই মেটালের তড়িৎদ্বার নিয়ে নিলে, যেমন আমি গোল্ড সল তৈরি করছি, তাহলে গোল্ডের দুটো তড়িৎদ্বার নিলাম, সেই তড়িৎদ্বার নিলাম বা এরকম একটা তড়িৎদ্বার নিলাম যার ওপরে গোল্ডের প্রলেপ দেওয়া আছে, কারণ পুরোপুরি গোল্ডের তড়িৎদ্বার বেশি খরচ সাপেক্ষ। তাহলে একটা কলয়েড তৈরি করছি গোল্ড সল, তার জন্য আমি তড়িৎদ্বার নিয়েছি যার উপর গোল্ডের প্রলেপ দেওয়া আছে বা গোল্ডের তড়িৎদ্বার, আর তাকে কি করেছি, ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি, নেগেটিভ পজিটিভ তড়িৎদ্বারের সাথে যুক্ত করেছি। এখন যদি আমি এখান থেকে তড়িৎ পাঠাই, হাই ভোল্টেজ পাঠাই, তাহলে এই যে তড়িৎদ্বারটা আছে সেখানে একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হবে, স্পার্কের সৃষ্টি হবে, আর ওই মেটালের বাষ্প তৈরি হয়ে যাবে, যেমন গোল্ডের বাষ্প তৈরি হয়ে যাবে, এত হাই ভোল্টেজ পাঠানো হবে আর কি। আর সঙ্গে সঙ্গে এটা আমি পরে আঁকছি, এটা একসাথেই থাকে, সঙ্গে সঙ্গে এটা তো একটা দ্রবণের মধ্যেই থাকে, সেই দ্রবণের ওই বাষ্পটা ঘনীভবন হয়। ঘনীভবন কেন হয়, কারণ এই পুরো জিনিসটাকে একটা আইস বাকেটের মধ্যে বা আইস বাতের মধ্যে রাখা হয়, ঠান্ডা অবস্থায় রাখা হয়। তাহলে যে বাষ্পটা তৈরি হলো স্ফুলিঙ্গের সৃষ্টির সঙ্গে সঙ্গে, সেই বাষ্পটা এই দ্রবণের মধ্যে, যে দ্রবণে
পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থাকে, যেটা স্থায়িত্ব প্রদান করে ওই কলয়েড দ্রবণটাকে। তাহলে সঙ্গে সঙ্গে সেই বাষ্পটা ঘনীভবন হবে, ঠান্ডা হবে, আর কলয়েড দ্রবণ হতে শুরু করবে, কলয়েড প্রস্তুত করতে শুরু করবে। এই ধরনের পদ্ধতিটাকে বলছি আমরা ব্রাডিগস আর্গ মেথড। আর কি কি তৈরি হয় বলেই দিয়েছি, যেমন তুমি এখান থেকে প্লাটিনাম বা সিলভারও তৈরি করে দিতে পারো। এছাড়া আরেকটা আছে দ্রাবক বিনিময় পদ্ধতি, নেক্সট সলভেন্ট এক্সচেঞ্জ মেথড। বলো। সালফারের তুমি তড়িৎদ্বার নিতে পারবে? তাহলে আমি কি বলেছি, ধাতব মেটাল গুলো বলেছি, ধাতব তড়িৎদ্বার গুলো নিতে হবে, মানে মেটাল নিতে হবে যেগুলো দিয়ে তড়িৎ পরিবহন হয়, সেটাই তো সালফার দিয়ে হয় তড়িৎ পরিবহন। হ্যাঁ, তাহলে হবে না। সলভেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে কি হবে, দেখো এটা খুব সহজ একটা পদ্ধতি, তুমি বাড়িতেও করতে পারো করতে চাইলে। তুমি একটা ট্রু সলিউশন নিয়েছো, প্রকৃত দ্রবণ, সেই প্রকৃত দ্রবণের মধ্যে একটা ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম না বলে দ্রাব আর দ্রাবক দুটো আছে, দ্রবীভূত অবস্থায় আছে। যেমন এই সালফারের এক্সাম্পলটা এখানে দেওয়া যেতে পারে। তুমি কি নিয়েছো, সালফারের সাথে অ্যালকোহল নিয়েছো, তাহলে কি হবে, সালফারটা অ্যালকোহলে দ্রবীভূত অবস্থায় আছে, দ্রাব্য অবস্থায় আছে। এখন তুমি কি করবে, এই দ্রবণের মধ্যে প্রকৃত দ্রবণ যেটা সালফার আর অ্যালকোহল, তার সাথে এমন একটা সলভেন্ট দেবে এক্সেস পরিমাণে, যেটাতে সালফার দ্রবীভূত হয় না। কি দিতে পারি, জল দিতে পারি। যখনই এক্সেস পরিমাণে জল দেবে, তখন এই যে প্রকৃত দ্রবণ ছিল সালফার আর অ্যালকোহলে, সেখানে জলের উপস্থিতির জন্য, অতিরিক্ত উপস্থিতির জন্য সালফার গুলো সলভেন্টটা পরিবর্তন করবে, অর্থাৎ অ্যালকোহল থেকে জলে চলে আসবে, কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে, তাহলে সালফার সল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে NaCl জলে দ্রবীভূত আছে, তুমি দ্রাব্য একটা দ্রবণ পেয়েছো, কি দিলে কলয়েড তৈরি হয়ে যাবে NaCl এর, বলো। এক্সেস, এক্সেস যদি বেনজিন দিয়ে দাও, একদম ঠিক, এক্সেস যদি বেনজিন দিয়ে দাও, তাহলে এখানে NaCl এর সল তৈরি হয়ে যাবে, NaCl এর একটা কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে সলভেন্ট এক্সচেঞ্জ মেথডের সাহায্যে কলয়েড তৈরি হয়। এছাড়া রাসায়নিক কিছু পদ্ধতি আছে, সেই রাসায়নিক পদ্ধতির সাহায্যেও কিন্তু কলয়েড দ্রবণ তৈরি করতে পারি আমরা। সেই কেমিক্যাল প্রসেসগুলো সবগুলো দেখার দরকার নেই, একটা করে এক্সাম্পল দেখে নেবে, আমি তাড়াতাড়ি করে একটু বলে দিচ্ছি। যেমন গোল্ড সল্টটা দেখবে বিজারণ পদ্ধতির সাহায্যে, SnCl2 বা ফর্মালডিহাইড যে কোনো একটা দেখে নেবে, AuCl3, তার সাথে SnCl2 দিয়েছো, বিজারক পদার্থ তৈরি হবে Au, আর SnCl4 তৈরি হবে। তাহলে কি দেখতে পাচ্ছ, AlCl3 যেখানে গোল্ড 3+ হিসেবে ছিল, সেখান থেকে 0-তে চলে যাচ্ছে, মানে গোল্ড সলে চলে যাচ্ছে, এটার বিজারণ পদ্ধতি, রিডাকশন মেথড। ঠিক একই রকম ভাবে একটা অক্সিডেশন মেথড দেখে নেবে, যেমন H2S হাইড্রোজেন সালফাইড, সেই হাইড্রোজেন সালফাইডের সাথে লঘু HNO3 দিয়েছো, জারণ, তাহলে সালফার সল তৈরি হয়ে যাবে, এটা একটা জারণ পদ্ধতি দেখে নিলে। এছাড়া আর্সেনিক অক্সাইডের একটা এক্সাম্পল দেওয়া আছে, আর্সেনিক অক্সাইডের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, এটা বিনিময় বিক্রিয়া বা বিনিময় পদ্ধতি বলা হচ্ছে। আর্সেনিক অক্সাইড তার সাথে H2S কি হচ্ছে, অক্সিজেনকে রিপ্লেস করছে সালফার, আর্সেনিক সালফাইড তৈরি হচ্ছে, আর H2O তৈরি হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে বিনিময় পদ্ধতি কি হচ্ছে, সালফার অক্সিজেনকে রিপ্লেস করে আর্সেনিক সালফাইডের একটা সল তৈরি করছে, এটা হলুদ রঙের, এইভাবে তৈরি হতে পারে।
আর একটা দেওয়া আছে এখানে এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দেওয়া আছে সিলভার নাইট্রেট একটা দ্রবণ আছে, সেই সিলভার নাইট্রেট দ্রবণের সাথে কেআই দেওয়া হচ্ছে, এজিআই সল তৈরি হচ্ছে, সিলভার আয়োডাইডের একটা সল তৈরি হচ্ছে। এখানে আয়োডিন কি করছে, নাইট্রেটকে রিপ্লেস করে দিচ্ছে, তাহলে একটা বিনিময় পদ্ধতি। এছাড়া আর্দ্র বিশ্লেষণ একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে জল দিয়ে আর্দ্র বিশ্লেষিত করলেও সল তৈরি হয়, একটা ফেরিক হাইড্রোক্সাইড সলের এক্সাম্পল দেওয়া হয়েছে। তাহলে এটা একটু দেখে নেবে, নিজের থেকে রিডিং পড়লেই বুঝে যাবে। নেক্সট হচ্ছে কলয়েডের বিশুদ্ধিকরণ, কলয়েডকে কিভাবে পিউরিফাই করব, কলয়েড দ্রবণের পিউরিফিকেশন। কলয়েডের পিউরিফিকেশন মানে কলয়েডকে ইমপিওর বা অবিশুদ্ধ কে করে, কলয়েড দ্রবণকে অবিশুদ্ধ করে ক্রিস্টালয়েড। শুনতে একটু আলাদা রকম মনে হবে যে কলয়েডকে আবার ক্রিস্টালয়েড অবিশুদ্ধ করছে। হ্যাঁ, কলয়েডকে ক্রিস্টালয়েড যদি যুক্ত হয়ে থাকে কলয়েডের মধ্যে, তাহলে সেটা অবিশুদ্ধি ক্রিস্টালয়েডটা, আর এটা কলয়েড দ্রবণ আছে। জানবে না, স্টার্চ, স্টার্চের একটা কলয়েড দ্রবণ আছে, তার মধ্যে NaCl অল্প পরিমাণে দিয়ে দিয়েছো, অল্প পরিমাণে, তাহলে সেই দ্রবণটা কিন্তু ইমপিওর কলয়েড বলবো বা অবিশুদ্ধ কলয়েড বলবো। যেমন আমাদের রক্ত, ব্লাড কিন্তু কলয়েড দ্রবণ, জানি তো সবাই, ব্লাড কলয়েড দ্রবণে সেই ব্লাডের মধ্যে যদি, রক্তের মধ্যে যদি কিছু ক্রিস্টালয়েড মিশে থাকে, হ্যাঁ ক্রিস্টালয়েড মিশে থাকে, আমাদের খাবারের মাধ্যমে যায়, সেই ক্রিস্টালয়েড গুলো যদি রক্তে মিশে থাকে, তাহলে সেই রক্তটা কিন্তু অবিশুদ্ধ, ইমপিওর। সেইটাকে কিভাবে পিউরিফাই করা হয়, একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমাদের বডিতেই আছে। জল আমরা প্রচুর পরিমাণে যদি খাই বা জল খাই, সেই জলের মধ্যে এই কলয়েড দ্রবণের মধ্যে যে ক্রিস্টালয়েড গুলো থাকে সেগুলো দ্রবীভূত হয়ে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, এইভাবে রক্তটা পরিষ্কার হয়। এইখানে কিন্তু এর এক্সাম্পল আছে, পিউরিফিকেশন অফ কলয়েড দ্রবণের এক্সাম্পলটা আমাদের বডিতে পাবে। আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে। বেনাও কলয়েড কণা আর ক্রিস্টালয়েড কণা পার্চমেন্ট পেপার দিয়ে যদি আমি বলি, সেই পার্চমেন্ট পেপার দিয়ে কোন কণাটা পাস হবে আর কোনটা পাস হবে না? ক্রিস্টালয়েড পাস করে যাবে আর কলয়েড পাস হবে না, এখানে জমা হয়ে যাবে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে পিউরিফিকেশন করা হয় কলয়েড দ্রবণের। তার জন্য একটা যন্ত্রর সাহায্যে দেখানো হয়েছে, বেলজারের সাহায্যে, ছবিটা বইতে দেখতে পারবে, পেজ নাম্বার 298। আচ্ছা, এই যে কলয়েডকে ক্রিস্টালয়েড দিয়ে সেপারেট করছি পার্চমেন্ট পেপারের সাহায্যে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ। পরীক্ষা কোশ্চেন দেবে যে ঝিল্লি বিশ্লেষণ কি বা ডায়ালিসিস কি। আর এই যে ফিল্টারটা বা যেটা দিয়ে পার্চমেন্ট পেপার দিয়ে আমি ফিল্টার করছি, সেটাকে বলছি ঝিল্লি বিশ্লেষক, ডায়ালাইজার। এখন কি করা হয়, একটা বেল জার কনিকালের মতো দেখতে, সেই কনিকালের নিচের দিকটা টান টান করে একটা পার্চমেন্ট পেপার বা এমন একটা ব্লাডার রাখা হয় যেটা দিয়ে কলয়েড কণা বেরোবে না, ক্রিস্টালয়েড বেরিয়ে যাবে। আর সেখানে একটা মিক্সচার দ্রবণ রাখলাম আমি, কলয়েডের মিক্সচার দ্রবণ। এক্সাম্পল কি বলছি, স্টার্চ আর NaCl, স্টার্চ প্লাস NaCl। আর এইটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ডের সাহায্যে। আর এই বেলজারটাকে, সেই কনিকালটাকে একটা দ্রবণের মধ্যে ডুবিয়ে দিয়েছি, সেই দ্রবণে পাতিত জল আছে, ডিস্টিল ওয়াটার। এখন কি হবে, এই যে পার্চমেন্ট পেপার, এখান থেকে কোন কণাগুলো নিচে নেমে আসবে আর কোনগুলো নেমে আসতে পারবে না দ্রবণে? যেমন এক্ষেত্রে তো NaClটা বেরিয়ে আসবে কিন্তু স্টার্চ বেরিয়ে আসবে না। এখন তুমি এটা টেস্ট করলেও বুঝতে পারবে, এইখান থেকে একটু স্যাম্পেল নিয়ে
টেস্ট করছো, কিসের টেস্ট করছো? NaCl মানে ক্লোরাইডের টেস্ট করছো। তুমি স্যাম্পেলের সাথে AgNO3 দিয়ে দিয়েছো অ্যাসিড মিডিয়ামে, HNO3 মিডিয়ামে। তাহলে এখানে যে Cl মাইনাস গুলো আছে সে AgNO3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? AgCl এর সাদা অধক্ষেপ তৈরি করবে। তাহলে এই স্যাম্পেল থেকে, অর্থাৎ এই যে তরল, যে বিকারের মধ্যে যে স্যাম্পেলটা আছে, তরলটা আছে, সেই পাতিত জল থেকে অল্প পরিমাণ স্যাম্পেল নিয়ে যখন Cl মাইনাসের টেস্ট করলে পেয়ে গেলে, স্টার্চের টেস্ট করলে পাবে না। স্টার্চের সাথে আয়োডিন দ্রবণ দেওয়ার পর কোনো ব্লু কালার পাবে না, ব্লু পাওয়ার কথা পাবে না। তার মানে কি দ্রবণে স্টার্চ যায়নি। তাহলে কোথায় আছে সেটা? সেটা ওই বেলজারের মধ্যেই আছে। তাহলে দেখতে পাচ্ছি যে ক্রিস্টালয়েডটাকে আমি আলাদা করে দিচ্ছি কলয়েড থেকে এই পদ্ধতির সাহায্যে। এটা ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতির একটা উদাহরণ দিলাম। এইভাবে করা যেতে পারে ঝিল্লি বিশ্লেষণ। আমাদের রক্তে যে কলয়েড ক্রিস্টালয়েড গুলো থাকে সেটা কিডনি কিন্তু এই পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপারের কাজটা করে। পার্চমেন্ট পেপার বলাটাই ভালো, ফিল্টার পেপার বলা ঠিক নয়, কারণ ফিল্টার পেপার দিয়ে কলয়েড বেরিয়ে যায় অনেক সময়। তাহলে কিডনি কিন্তু ডাইলাইজার আমাদের ক্ষেত্রে। আর মিক্সচারটা কোনটা হলো? কলয়েড আর ক্রিস্টালয়েডের মিক্সচারটা হচ্ছে রক্ত। তাহলে যদি রক্তের মধ্যে ক্রিস্টালয়েড থাকে তাহলে সেটাকে অবিশুদ্ধ বা দূষিত রক্ত বলে। সেটা যদি জল খাও, পরিষ্কার করে দাও, তাহলে তুমি বেঁচে থাকবে আর কি। তোমার কিডনি যদি খারাপ হয়ে যায় তখন তোমাকে কৃত্রিম ডায়ালিসিসের ব্যবস্থা করতে হয়, যেটা কি বলে জানো তোমরা? কৃত্রিম হিমোডাইলাইজার, হিমোডাইলাইজার বলে, একদম ঠিক। সেটা একটু পরেই বলছি আমি সেখানে কি করা হয়। সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতির মাধ্যমে ডায়ালিসিসটা করা হয়। যেমন এরপরে আছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষক। আর একটা কথা বলে দিই, যে তুমি যদি কলয়েড দ্রবণকে ক্রিস্টালয়েড থেকে আলাদা করতে থাকো, একটা টাইমে গিয়ে প্রায় কলয়েডটা পরিষ্কার হয়ে যাবে বা পিউরিফাই হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে স্টপ করে দিতে হবে। তুমি যদি সম্পূর্ণ ক্রিস্টালয়েডটাকে আলাদা করে দাও তাহলে কলয়েডের স্টেবিলিটি কমে যাবে। কলয়েডটা স্টেবিলিটি কমে যাবে যদি তুমি সম্পূর্ণ ক্রিস্টালয়েড গুলোকে আলাদা করে দাও। তাই অল্প পরিমাণে ক্রিস্টালয়েডটা যাতে থাকে সেটা দেখতে হবে, যে পুরোপুরি বিশুদ্ধ করব না, কিছু পরিমাণে ক্রিস্টালয়েড ওই কলয়েড দ্রবণে থাকবে যেটা তাকে স্টেবিলিটি দান করে। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, একটা হচ্ছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ, ইলেকট্রোডায়ালিসিস। তড়িতের মাধ্যমেও খুব ভালোভাবে আর কি ডায়ালিসিস করা যায়, তাড়াতাড়ি করা যায়। ইলেকট্রোডায়ালিসিস এটাই কি হয় না, এখানে একটা যন্ত্র নেওয়া হয় যেখানে ওই মিক্সচারটা দেওয়া হয়। এইখানে যন্ত্রের ছবিটা দেখবে দেওয়া আছে এই ইলেকট্রোডায়ালাইজারের। এইখানে দুদিকে এই যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের দুদিকে পার্চমেন্ট পেপার বা ওই ব্লাডারটা নেওয়া হয়, যেখান থেকে ক্রিস্টালয়েড যেতে পারে, বেরোতে পারে, কলয়েড বেরোতে পারবে না। দুদিকে এখানে মিক্সচারটা নিয়েছো স্টার্চ আর NaCl, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এটা নিয়েছো। ক্যাটায়ন অ্যানায়ন নিয়েছো, বা যে কোনো তুমি উদাহরণ নিতে পারো ক্যাটায়ন অ্যানায়নের। এখন এই যে পুরো যন্ত্রটাকে তুমি একটা পাত্রের মধ্যে নিলে যেখানে তড়িৎ পরিবহনের ব্যবস্থা আছে, তড়িৎদ্বার আছে দুটো, সেই তড়িৎদ্বারটাকে ব্যাটারির সাথে যুক্ত করে রেখেছো তুমি। আর এইখানে ভেবে নাও ক্যাথোড আছে, আর এইখানে ভেবে নাও অ্যানোড আছে, অ্যানোড আর ক্যাথোড। এখন এইখানে যে দ্রবণটা আছে, মিক্সচার দ্রবণটা, তুমি যদি তড়িৎ পরিবহন শুরু করে দাও, ব্যাটারির সাথে যুক্ত করে তড়িৎ পাঠাতে শুরু করে দাও, তাহলে কি হবে? ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যেতে শুরু করবে, প্লাস চার্জ গুলো, আর অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যেতে শুরু করবে। আর এই পার্চমেন্ট বা পার্চমেন্ট বা ব্লাডারের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি দ্রবণে। তাহলে এইভাবে ক্রিস্টালয়েড গুলোকে কলয়েড থেকে তাড়াতাড়ি রিমুভ করা যায় বা পিউরিফাই করা যায় ইলেকট্রোডায়ালিসিসের সাহায্যে। বুঝতে পারছি পদ্ধতিটা?
আচ্ছা, তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি অবিশুদ্ধিটা মানে ক্রিস্টালয়েডটা নন আয়নিক হয়, যারা বিশ্লেষিত হয় না বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়, তাহলেই এই পদ্ধতিটা করা যাবে না। তার মানে তোমাকে কি করতে হবে, অবিশুদ্ধিগুলোকে অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, আয়নীয় প্রকৃতির হতে হবে, আয়নীয় প্রকৃতির হতে হবে, তাহলে এটা করতে পারবে। আমি যদি চিনি, সুগার বা ইউরিয়া এই জাতীয় পদার্থ থাকে ক্রিস্টালয়েড হিসাবে, তাহলে কি এই পদ্ধতির সাহায্যে সেপারেট করতে পারবে? করা যাবে না। তবে ওটা সাধারণ ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে যতটুকু হওয়ার ততটুকু হবে। ঠিক আছে? তাহলে আমাদের কিডনি যদি কোনো কারণে, এই যে প্রয়োগগুলো লেখা আছে, আমাদের কিডনি যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কাজ করতে না পারে, তাহলে কৃত্রিম কিডনি বা হিমোডাইলাইজারের ব্যবস্থা করতে হয়, অর্থাৎ এই যে তড়িৎ ইলেকট্রোডায়ালিসিস এইটা করতে হয়, না হলে কিন্তু বেশি দিন বাঁচা যায় না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে অটোমেটিক একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা রক্তকে পরিষ্কার করে ফেলছি জল খেয়ে। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে মারা যাবে, বাঁচতে পারবে না। আর এক্সাম্পল আছে আরো, দেখবে ক্রিস্টালয়েড কলয়েডের এই যে ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কি করতে পারি। আর একটা খুব ভালো একটা এক্সাম্পল আছে না, সমুদ্র জল, সি ওয়াটার। সেই সি ওয়াটারটাকে এই পদ্ধতির সাহায্যে, ঝিল্লি বিশ্লেষণের সাহায্যে আমরা পিওর ওয়াটার বা মিষ্টি জলে পরিণত করতে পারি। কি হবে, সেখানে দেখো কলয়েড যদি বলি, সি ওয়াটারকে যদি কলয়েড দ্রবণ বলি, সেটাকে আমরা এই পদ্ধতির সাহায্যে পিউরিফাই করতে পারি। বা পরে আছে দেখবে দ্রবণের ক্ষেত্রে, দ্রবণ চ্যাপ্টারটাতে এটাতে আছে, আর আলাদাভাবে বলে দেওয়া আছে। এরপর আসছি কলয়েডের ধর্ম, প্রপার্টিজ অফ কলয়েড। কলয়েডের যতগুলো ধর্ম আছে, দ্রাবক আকর্ষী কলয়েড আর দ্রাবক বিকর্ষী কলয়েডে কিন্তু আলাদা আলাদা রকমের ধর্ম দেখা যায়। কিছু কিছু মিল থাকার সত্ত্বেও বৈসাদৃশ্য কিন্তু অনেক বেশি। বেশি পার্থক্য আছে কলয়েড দ্রবণের দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষীর ধর্মের। সেটা পড়াতে পড়াতেই বলবো যে দ্রাবক আকর্ষী কিরকম ধর্ম দেখাবে, দ্রাবক বিকর্ষী কিরকম ধর্ম দেখাবে। আর এইখানে যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো অনেকগুলো ভাগ আছে। প্রথম হচ্ছে ভৌত ধর্ম, তারপরে আছে আলোক ধর্ম, অপটিক্যাল প্রপার্টি, তারপরে আছে গতীয় ধর্ম, আর একটা আছে তড়িৎ ধর্ম। তাহলে এতগুলো ধর্ম আছে, ভৌত, আলোক, গতীয়, তড়িৎ। শুধু আজকে ভৌতটা বলেই শেষ করব। ভৌত ধর্ম নেক্সট দিন আর যেটুকু আছে সেইটুকু বলে শেষ করে দেবো, চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, ভৌত ধর্মের মধ্যে কিছু ভাগ আছে, যেমন প্রথমে আছে কলয়েডের বর্ণ। বর্ণটা একটু ভালো করে পড়ে, বাকিগুলো রিডিং পড়ে নিলেই হবে। অর্থাৎ কলয়েডের, বিশেষ করে দ্রাবক বিকর্ষী কলয়েডের কিছু ধর্ম দেখতে পাই। কি ধর্ম? তার মধ্যে বর্ণটা একটা বিশেষ উল্লেখযোগ্য ধর্ম। মানে দ্রাবক বিকর্ষী কলয়েড গুলোর কালারফুল কলয়েড হয়, যেমন গোল্ড কলয়েড, এইউ গোল্ড সল, এটা পিঙ্ক বা রেড কালারের হয়। আর সিলভার যে সলটা আছে, সেই সিলভার সলটা ইয়েলো কালারের হয়। এই যে আবার গোল্ড সল ব্লু কালারেও পরিণত হতে পারে। এই যে বর্ণের যে পরিবর্তনটা বা কোনো বিশেষ কলয়েডের বিশেষ একটা বর্ণ, সেই বর্ণটা ডিপেন্ড করে কার উপরে? কলয়েডের কণার উপরে। ডিসপারশন ফেজের যে কণা, সেই ডিসপারশন ফেজের কণার ওপরে, বা বলতে পারি কণার আকারের ওপরে। কি হয়, সূর্যরশ্মি বা সাদা রশ্মি যখন এই কলয়েড কণার ওপরে পড়ে, সেই কলয়েড কণার আকৃতিটা এমন যে এই রশ্মিটাকে বিচ্ছুরিত করে, বিচ্ছুরণ ঘটায়। বিচ্ছুরিত করলে কি হবে, সেইটা যদি দৃশ্যমান আলোকরশ্মির মধ্যে বা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য বিচ্ছুরিত করে, তাহলে সেটাকে কালার দেখতে পারবো। যেমন গোল্ড সলের ক্ষেত্রে, গোল্ড সলের দ্রবণের মধ্যে যখন আলো এসে পড়ে, গোল্ড সলের যে কণাগুলো আছে, গোল্ডের যে কণাগুলো আছে, তার ব্যাসার্ধ এতটাই
আকারের আছে, এমন নির্দিষ্ট আকারের আছে যে নির্দিষ্ট আকারের জন্য সেই সাদা রশ্মির মধ্যে পিঙ্ক কালার বা রেড কালারের রশ্মিকে সে বিচ্ছুরিত করে, সেজন্য পিঙ্ক কালার দেখি। সিলভারের ক্ষেত্রে আমরা হলুদ রঙের দেখি। এখন কণার আকার ছোট বড় হলে কালারটা আলাদা হতে শুরু করবে। যেমন যে ব্যাসার্ধ যেরকম থাকবে তরঙ্গ দৈর্ঘ্যটা তার সাথে সমানুপাতিক হবে। ব্যাসার্ধ অর্থাৎ যে রশ্মিটা বিচ্ছুরিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কণার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। কণার আকার যদি বড় হয় তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা সে, আমি ভুল বললাম কিনা একটু দেখে নি, হ্যাঁ দাঁড়াও, না ভুল বলেছি, শোষণ, আরেকবার রিপিট করছি, কলয়েড কণার ব্যাসার্ধের সাথে শোষিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক। তাহলে আমি যদি তোমাদের একটা কোশ্চেন করি, যদি কলয়েড কণার ব্যাসার্ধটা বড় হয় তাহলে বিচ্ছুরিত রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কলয়েড কণার ব্যাসার্ধ যদি বেশি হয়, বড় হয়, তাহলে বিচ্ছুরিত রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ছোট হবে। ছোট হবে কারণ কি, এ কি করবে, বড় কণাগুলো বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মিকে শোষিত করবে আর কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মিগুলোকে বিচ্ছুরিত করবে। এই জায়গাটা বুঝে নেবে ভালো করে। কি বললাম? বড় কণাগুলো, কলয়েড কণার আকার যদি বড় হয় তাহলে সে যে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে সেটা বড় তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মিগুলোকে বা দীর্ঘ তরঙ্গ যুক্ত এই কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মিগুলোকে বিচ্ছুরিত করবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। গোল্ড সলের কণাগুলো আকারে ছোট, ঠিক আছে? এখন সাদা রশ্মি যদি এখান থেকে যায় তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করবে সেটা কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি শোষণ করবে, তাহলে বিচ্ছুরণ করবে কি? বেশি বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত রশ্মি বিচ্ছুরণ করবে। আর লাল রং সেই জন্যই দেখি, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কি? বেশি বেশি। এখন কি হয়, তুমি যদি এই কণাগুলোকে, গোল্ডের যে কণা আছে সেই কণাগুলোর সাথে এমন একটা পদার্থ দিলে বা তড়িৎ বিশ্লেষক পদার্থ দিলে যার ফলে এই কণাগুলোর আকার বড় হচ্ছে, তাহলে কোনোভাবে যদি তুমি গোল্ডের কণার আকার বড় করে দাও বা ব্যাসার্ধ বড় করে দাও তাহলে কালারটা কি হয়ে যাবে? বিচ্ছুরিত রশ্মির কালারটা কি হয়ে যাবে? বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত না কম তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত? তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যতে চলে যাবে, মানে ব্লু কালারের বা বেগুনি কালারের দিকে চলে যাবে, ব্লু কালার হয়ে যায়। অর্থাৎ যদি গোল্ড সলের কণার আকার বড় করে দাও তাহলে সেই বর্ণটা কিন্তু লাল থেকে নীল হয়ে যাবে। তাহলে লাল থেকে নীল হয়ে যাচ্ছে, এর মানে কি, গোল্ডের যে কণা আছে সেই সলের কণার আকার যদি তুমি বড় করতে থাকো তাহলে ধীরে ধীরে কালারেরও চেঞ্জ আসে। তার মানে বুঝতেই পারছো যে কণার আকারের ওপর, ব্যাসার্ধের ওপর কি ধরনের বর্ণ হবে সেটা ডিপেন্ড করে। এটা একটু রিডিং পড়বে। আচ্ছা, তারপর আছে কলয়েড কণার আকার বা আকৃতি। কত ধরনের কলয়েড কণা হতে পারে দেখা এখানে দেওয়া আছে, দেখবে দণ্ডাকারে হতে পারে, রড লাইক হতে পারে, থালার মতো হতে পারে, ডিস্ক লাইক হতে পারে কলয়েড কণার ব্যাসার্ধ গুলো বা ব্যাসগুলো। আচ্ছা, তারপর আছে কলয়েডের ঘনত্ব ও সান্দ্রতা, এটা বলে দিলেই হবে, ঘনত্ব ও সান্দ্রতা, ডেনসিটি আর ভিসকোসিটি। এইটা দু ধরনের কলয়েডের ক্ষেত্রে দু রকম হয়।
যেমন দ্রাবক আকর্ষী কলয়েড আর দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। প্রথমে দ্রাবক বিকর্ষীটা বলা হয়েছে বইতে। এখানে দেখবে লেখা আছে যে মিশ্রণের সূত্র মেনে চলে আর মেনে চলে না। মিশ্রণের সূত্র জানা আছে তোমাদের? এটা সেই জন্যই বলে দিচ্ছি, যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে না, কিন্তু তুমি পড়তে গেলেই তোমার প্রথমে দেবে মিশ্রণের সূত্র, ল অফ মিক্সচার, তখনই বলবে স্যার ল অফ মিক্সচারটা কি। কে মেনে চলে? দ্রাবক বিকর্ষী মেনে চলে। এটার মানেটা কি? মিশ্রণের সূত্র মেনে চলে মানে কি? ভেবে নাও একটা দ্রাবক বিকর্ষী কলয়েড, তাহলে সেখানে ডিসপারশন ফেজ আছে আর ডিসপারশন মিডিয়াম আছে। এই ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের কোনো ধর্ম আর যদি কলয়েড দ্রবণের ধর্ম এদের সমষ্টি হয়, তাহলে তাকে বলবো মিশ্রণের সূত্র মেনে চলছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, ভেবে নাও তুমি ডিসপারশন ফেজে 20 ml নিয়েছো আর ডিসপারশন মিডিয়ামে 50 ml নিয়েছো আয়তন, তাহলে যে কলয়েড দ্রবণটা তৈরি হচ্ছে এর যদি আয়তন প্রায় 70 ml হয় বা 70 ml হয়, প্রায় বলছি এর কারণ আছে, প্রায়টা কেন বলছি দ্রবণ চ্যাপ্টারে বুঝতে পারবে। তাহলে কি হবে যে আয়তন প্রায় দেখছো যে এদের দুজনার সমষ্টির সমান বা এদের দুজনার যা মান আছে তাদের সাথে মিলে যাচ্ছে প্রায়, তাহলে বলবো এই মিশ্রণের সূত্র মেনে চলছে। বা এর সান্দ্রতা, ডিসপারশন ফেজের সান্দ্রতা, ডিসপারশন মিডিয়ামের সান্দ্রতা ভিসকোসিটি আর কলয়েড দ্রবণের ভিসকোসিটি যদি প্রায় একই থাকে, তাহলে সেটাকে আমি বলবো কি যে মিশ্রণের সূত্র মেনে চলছে, যেটা দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে হয়। দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে এই মিশ্রণের সূত্র সে মেনে চলে না, আকর্ষী যদি হয়। যেমন যে স্টার্চ বা গ্লু বা জিলেটিন, এই জাতীয় যে কলয়েড গুলো যেগুলো দ্রাবক আকর্ষী কলয়েড, বিস্তৃত দশার সাথে বিস্তৃত মাধ্যমে অনেক বেশি আকর্ষণ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ঘনত্ব আলাদা হয়ে যায়, সান্দ্রতা আলাদা হয়ে যায়। যেমন ডিসপারশন ফেজের যে সান্দ্রতা, ডিসপারশন মিডিয়ামের যে সান্দ্রতা, দ্রবণের সান্দ্রতা আলাদা হয়ে যায় কলয়েড দ্রবণের, কারণ কি আকর্ষণ বেশি থাকে বলে সান্দ্রতা আলাদা, ঘনত্ব আলাদা হয়ে যায়। অর্থাৎ এদের দুজনার সান্দ্রতার বা ঘনত্বের যোগফল বা সমষ্টি কলয়েড দ্রবণের সাথে মেলে না। এই ধরনের কলয়েড গুলোকে বলি আমরা মিশ্রণের সূত্র মেনে চলে না। এছাড়া কি আছে, কলয়েডের অধিশোষণ ক্ষমতা, একবার রিডিং করবে যে কলয়েডের অধিশোষণ ক্ষমতা অনেক বেশি হয়, কারণ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, অনেকগুলো কলয়েড থাকে, কণা থাকে ছোট ছোট, তাদের পৃষ্ঠতল থাকে, সেখানে অধিশোষিত হয়। কলয়েডের সংখ্যাগত ধর্ম দ্রবণ চ্যাপ্টারটা আছে, দ্রবণ চ্যাপ্টারটা যদি পড়ো তাহলে সংখ্যাগত ধর্ম কাকে বলে তুমি বুঝতে পারবে, তারপরেই এটা পড়ো সংখ্যাগত ধর্ম, কলয়েডের সংখ্যাগত ধর্ম, এখান পর্যন্তই পড়বে। কলয়েডের ভৌত ধর্ম হয়ে যাবে, বিশেষ করে পড়বে বর্ণটা, বাকিগুলো না পড়লেও হবে। আর ঝিল্লি বিশ্লেষণটা খুব ইম্পর্টেন্ট। ঝিল্লি বিশ্লেষণটা আমি কি কতটা তোমরা শুনলে কে জানে। এই দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী কলয়েডের সান্দ্রতা ঘনত্ব বলে দিলাম, কলয়েডের অধিশোষণ ক্ষমতাটা বলে দিলাম, আর কলয়েডের সংখ্যাগত ধর্মটা দ্রবণ চ্যাপ্টারটা যখন পড়বে সেই দ্রবণ চ্যাপ্টারে কিন্তু ভালো করে পড়ে নিতে পারবে। এখান পর্যন্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করো, এখান পর্যন্তই পড়াবো আজকে। যে তুমি যদি 20 ml দ্রাবক ডিসপারশন ফেজ আর 30 ml ডিসপারশন মিডিয়াম নাও, তাহলে কলয়েডের দ্রবণের 50 ml হবে না, হয় অনেক কমে যাবে বা বেড়ে যাবে। এই কমে যায়, এটা বেশি কমে যায়, কম হবে আয়তনটা। এটার কারণ কিন্তু তুমি দ্রবণ চ্যাপ্টারে আরো ভালো ডিটেলসে জানতে পারবে। এখানে শুধু এইটুকু মনে রাখো যে এদের মধ্যে যেহেতু আকর্ষণ বেশি থাকে, তাই ঘনত্ব বা দ্রবণের, কলয়েড দ্রবণের আয়তন হ্রাস পায়, মোট আয়তন হ্রাস পেয়ে যায়।